শুরু হচ্ছে নাকি? হুম। আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান, খুলনা 24.com থেকে স্বাগত ভবিষ্যৎ বাংলাদেশ আজকের এপিসোডের আমাদের আলোচনার বিষয় ডিগ্রি থাকলেই কি জীবন সফল নাকি স্কিলই আসল শক্তি। আপনারা যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে পারেন ডিগ্রি অথবা স্কিল লিখে। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, ইব্রাহিম খলিল, ছাত্র প্রতিনিধি, খুলনা ওয়াসা ও ফাউন্ডার গ্লোবাল ইউথ রেস অর্গানাইজেশন। স্বাগতম আমাদের সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য। ইব্রাহিম স্যারকে শুনতে পাচ্ছেন আমার? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব ভাইকে আমাকে আজকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে কথা বলার জন্য, যুক্ত করার জন্য। ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমার ডিরেক্ট আমরা কোশ্চেনে যাব। আমার প্রথম প্রশ্ন হলো যে ভাই, ডিগ্রি বেশি গুরুত্বপূর্ণ নাকি স্কিল? এ বিষয়ে আপনি কোনটার সবচেয়ে আগায় রাখবেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে? ইব্রাহিম ভাই। আসলে যদি সঙ্গতে চলে আসলাম আমরা, তাহলে বনিতা না করে সরাসরি বলি। দেখুন, আসলে বিষয় হচ্ছে শিক্ষা আমাদের জীবনের একটা অনিবার্য অংশ, যেটা আমাদেরকে কোনো একটা জায়গায় কাজের ক্ষেত্রে সহযোগিতা করে। আজকে যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষা বেশি জরুরি নাকি দক্ষতা? আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রেক্ষাপট, এটা আসলে বাংলাদেশ প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমরা বলি ডিগ্রি থাকলেও মানুষ কেন বেকার থাকে, যদি এই প্রশ্ন আমি করি, তাহলে আসলে উত্তর কি আসতে পারে? আবার অনেকে স্কিল দিয়েও কেন সফল হতে পারছে না, এটা কিন্তু বড় একটা সমস্যা। তাহলে আমি এরকম ভাবে আমরা বলতে পারি যে ডিগ্রি শুধুমাত্র আমাদের জি, হ্যালো ইব্রাহিম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, শোনা যায় না, আপনার কথা শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমাদের গেস্ট প্রত্যন্ত গ্রামে, তার গ্রামে গেছেন, এর জন্য আমরা ঠিকভাবে আমরা কন্টাক্টে নিয়ে আসতে পারতেছি না নেটওয়ার্ক সমস্যার কারণে। আমরা চেষ্টা করতেছি। হ্যালো হ্যালো জি ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি, আমি আসলে অনেক প্রত্যন্ত অঞ্চলে আছি। একটু ব্যক্তিগত এবং খুব এমার্জেন্সি একটা কাজের কারণে খুলনার বাইরে আসা হয়েছে, যার কারণে আসলে এখানে অন্ধকার এবং ইলেকট্রিসিটির খুব ঘাটতি এবং নেটওয়ার্ক অনেক প্রবলেম হয়, যার কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, আসলে ডিগ্রি হলো আমাদের একটা চাকরির জন্য বা একটা জবের শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার জন্য একটা মাধ্যম, কিন্তু দক্ষতা ওই কাজটাকে সুন্দর এবং সুশ্রীভাবে প্রেজেন্ট করতে শেখায়। দেখেন, সারা বিশ্বে শিক্ষিত মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু দক্ষতার অভাবে এই শিক্ষাটা কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। আমাদের দেশে প্রায় 26 লক্ষ বেকার যুবক আছে, যারা ব্যাচেলর কমপ্লিট করে বসে আছে, যারা অনার্স শেষ করে বসে আছে। তাদের দক্ষতার অভাবে তারা তাদের মনের মতো চাকরি খুঁজে পাচ্ছে না, তারা তাদের একটা জায়গায় দাঁড়াইতে পারতেছে না। তো এক্ষেত্রে আমরা শিক্ষার থেকে দক্ষতাকে আমরা গুরুত্ব দিতে পারি। কিন্তু যদি আমি বলি আপনি দক্ষ, কোনো একটা কাজে আপনি এক্সপার্ট, কিন্তু আপনার জন্য সুইটেবল প্লেস নির্ধারণ করার জন্য বা আপনি সঠিক একটা জায়গায় যে যাবেন
না হলে আপনি বুঝবেই না যে আসলে কোথায় আমাদের অ্যাপ্লাই করা উচিত, কোথায় আমি যাব, কোথায় আমি এই দক্ষতা হ্যাঁ, যে দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলতে পারতেছি না। যেহেতু ইমার্জেন্সি কাজে আমাদের অতিথি সে গ্রামে আছেন, এই জন্য আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারাও আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। আলোচনায় যুক্ত হতে আমাদেরকে মেসেজ করবেন। এখন আপনাকেও এখন এই মুহূর্তে আমরা যুক্ত করে নিতে সক্ষম। আমাদেরকে মেসেজ করতে পারেন এবং অথবা আপনার মতামতও আমাদেরকে জানাইতে পারেন। রাকিব ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, হ্যালো। হ্যাঁ রাকিব ভাই আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না, আমি যেটা বললাম আর কি, আসলে আমরা শুধু দক্ষতাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে বাইরে ফেলতে পারি না, আবার আমরা শিক্ষা ছাড়া দক্ষতাকেও কাজে লাগাতে পারি না। মূলত একটা অপরটার পরিপূরক। ওকে ভাই। আমাদের আপনি যেহেতু বললেন যে একটা ছাড়া আরেকটা সম্ভব না, কিন্তু আমরা এই 54 বছর বাংলাদেশে আজও পর্যন্ত কি আমরা আহ, সঠিক শিক্ষা বা সঠিক শিক্ষাটা কি পেয়েছি, নাকি আমরা সঠিক স্কিলটা পেয়েছি, বা আমাদের সামনে আমাদের আরো কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? আসলে এটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সব থেকে হতাশাজনক একটা জায়গা। দেখেন, গত 54 বছর ধরি বা তার পূর্ব থেকেই ধরি আমাদের দেশের শিক্ষা কিন্তু আজকে থেকে না, ব্রিটিশ আন্দোলনের পর থেকেই ব্রিটিশরা আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে। আমাদের দেশে আমাদের দেশকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। কারণ হলো ব্রিটিশদের দক্ষ ব্যক্তি বা শিক্ষিত মানুষগুলোকে ইংল্যান্ড থেকে নিয়ে এসে এখানে এসে কার্যক্রম করা খুবই জটিল ছিল। যার কারণে তারা চেয়েছিল যে আমাদের দেশকে শিক্ষিত করে এখান থেকেই কিছু মানুষ নিয়ে তারা কাজ করবে। সেই উদ্দেশ্যে কিন্তু শিক্ষার ব্যবস্থা করা। এবং তারা যে চেষ্টা করেনি দক্ষ মানুষ গড়ে তুলতে, এটা কিন্তু ভুল। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে আমাদের শিক্ষা যে ব্যবস্থা, এটা শুধুমাত্র পাঠ্যপুস্তকের ভিতরেই রয়ে গেছে। এর কারণ হলো আমরা দেখি, আমরা যখন পড়াশোনা করি আমাদের সবসময় একটাই টার্গেট থাকে যে যে করে হোক আমাদেরকে বিবিএ করতে হবে, এমবিএ করতে হবে, আমাদের এসএসসি তে A+ লাগবে, ইন্টারমিডিয়েটে A+ লাগবে। কিন্তু আমরা কখনো এই শিক্ষার্থীগুলোকে কখনো চেষ্টা করি না যে না, এর একটা ভালো দক্ষ একটা জনশক্তি এখান থেকে আমাদের তৈরি করা দরকার। যেমন আমি যদি সহজভাবে বলি, পাবলিক ইউনিভার্সিটি গুলো আপনি দেখবেন সব জায়গায় কিন্তু প্রেজেন্টেশন থাকে এবং অনেক সুন্দরভাবে তারা প্রেজেন্টেশন তৈরি করে, তারা প্রেজেন্টেশন দেয়। এর ফলে কি হয়, এই প্রেজেন্টেশনের ফলে তাদেরকে তাদের ভাইবা এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে তারা কিন্তু এখানে খুব স্মুথলি কভার করে। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের এই যে প্রেজেন্টেশন, এটা খুবই কম হয়, খুবই কম। এটা কিন্তু আসলে আমাদের মানে শিক্ষার মানের তারতম্য করে। আবার আপনি যেটা বললেন 54 বছর আসলে আমরা কোথায় আছি, দেখেন, একটা দেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ, কিন্তু তাদের একজন দক্ষ মিলিটারি নাই যে অস্ত্র তৈরি করতে পারে। স্বাধীন সার্বভৌম দেশ যেখানে কিছু দক্ষ ডাক্তার নাই, যার কারণে আমরা দেশের বাইরে চিকিৎসার জন্য যাব না। এমন একটা দেশ যেখানে এমন কোনো দক্ষ ইঞ্জিনিয়ার নাই যার মাধ্যমে আমরা অনেক বড় বড় প্রজেক্ট গুলো আমাদের দেশে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করতে পারি। আমাদের বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়, আমাদের ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হয়, আমাদেরকে আহ যে কোনো কাজের জন্য আমরা অস্ত্র আনবো, সেজন্য আমাদেরকে দেশের বাইরে থেকে অস্ত্র আনতে হয়। আমাদের কেন নেই? আমাদের একটা গাড়ির নিজেদের একটা কারখানা নাই, আমাদের একটা বাইকের কারখানা নাই, আমাদের সাইকেল পর্যন্ত বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এটা আসলে আমাদের দেশের জন্য হতাশাজনক, না, অবশ্যই আমরা হতাশাজনক। আমরা আমাদের দেশে আমরা কেন নিয়ে আসবো না বলেন? আমাদের দেশে এত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বা এত বড় বড় বুয়েট কুয়েট বা আরো অনেক বড় বড় আমাদের দেশে আছে, বাট তারাই তো একটা দেশীয় প্রভাব বা দেশীয় প্রযুক্তি এখনো পর্যন্ত তারা আবিষ্কার করে দেখাতে পারলো না যে আমরা এই জিনিসটা করলাম বা এটা একটা করলাম। তারা প্রজেক্ট নিচ্ছে,
দুদিন পর সরকারকে বলতেছে আমরা ব্যর্থ। অর্থাৎ তারা শুধু টাকাই নিচ্ছে। বাট এদেরকে মনে হয় না, এদের মানে কি বলবেন আপনি তাহলে? কারণ এদের জন্যই তো আমরা শিখতে পারতেছি না, আমাদের প্রজন্ম শিখতে পারতেছে না, এর পরের প্রজন্ম কি শিখবে তাহলে? আসলে এখানে বিষয়টা একটু জটিলতার ভিতরেই থাকে। যেমন আমরা যদি বলি এই যে কুয়েট বুয়েট রুয়েট চুয়েট কথা বললেন আপনি, তারপরে যে মেডিকেল যে কলেজগুলো সেগুলোর কথা যদি আপনি বলেন, বা আমাদের যে আদার্স যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আসলে এইখানে শিক্ষকরা যেটা করে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে। আপনি জানেন হয়তো ইউনিভার্সিটির ছেলেদেরকে অনেক সময় সকাল 8টায় ক্লাস শুরু হয়, বিকাল 5টায় শেষ করতে হয়। অনেক সময় তারা শুক্রবারেও ক্লাস করে, বাট তারা থিসিসও করতে দেয়। কিন্তু আসলে এই থিসিস গুলো কতটা আমাদের দেশের জন্য কার্যকরী, বা এইগুলো কতটুকু আমাদের দেশে কাজে লাগতেছে, বা মানে আমাদের যে ইঞ্জিনিয়ার, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে তার কাজ হবে কি, তার এক্সামটাই হওয়া উচিত ইনভেনশন কোয়ালিটির। সে ইলেকট্রিকে এমন কিছু ইনভেনশন করে দেখাবে, এমন কিছু তৈরি করে দেখাবে, যেটা আমাদের দেশের জন্য ডেভেলপ কিছু করবে, যেটার মাধ্যমে তার মার্ক তৈরি হবে। আবার আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের মেকানিক্যালে এমন কিছু দক্ষতা দেখাবে যার কারণে তার যে অনার্স আছে মাস্টার্স আছে এগুলো শেষ হবে। বাট আমাদের দেশে বিষয়গুলো এমন না, আমাদের দেশে সবই খাতা কলম, কলম এবং খাতা বা পেন্সিলের উপর থেকেই নির্ভরশীল। আমাদের মেডিকেল অফিসার যারা আছে, ডক্টররা, আমি অবশ্যই তাদেরকে সম্মান জানাবো, কারণ তারা চেষ্টা করে রোগীদেরকে সাপোর্ট করার জন্য। কজ অফ আমাদের দেশে হিউজ ম্যান, অনেক মানুষ আমাদের দেশে, এবং অনেক অসুস্থ রোগী। একটা ডক্টর সাধারণত সর্বোচ্চ 100 জন মানুষকে দেখতে পারে, সেখানে আমাদের দেশে 300 থেকে 400 বা 500 মানুষও দেখতে হয়। এটা আসলে আমাদের জন্য খুবই জটিল। বাট আমার কথা হচ্ছে যে প্রতি বছরই তো মেডিকেল অফিসার বের হচ্ছে, প্রতি বছরই তো ডাক্তার আসতেছে, তাহলে তারা কেন এতটা অদক্ষ যে আমাদের একটা সার্জারির জন্য বা কোনো একটা কিছুর জন্য বাইরে থেকে আনতে হয়? কেন আমাদের রিসার্চ সেন্টার নাই? আমাদের রিসার্চ সেন্টারের অভাব কেন? আমাদের পড়াশোনার ভিতরে এইগুলা কেন নাই? সরকার তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই একটা বড় অঙ্কের ইনভেস্ট করে। যে আমাদের দেশের সব থেকে লস প্রজেক্ট হলো মানে এই এডুকেশন খাত, যেখানে গভর্নমেন্টের হিউজ একটা ইনভেস্টমেন্ট যায়, কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে কেন কাজে লাগানো হচ্ছে না? কেন আমাদের শিক্ষকরা শুধুমাত্র আমাদের এই পুঁথিগত বিদ্যার ভিতরেই আমাদেরকে কেন আটকে রাখতেছে? কেন তারা এইটাকে ইনভেন্টরি সিস্টেমে নিয়ে যাচ্ছে না? এইটা আসলে আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এইটা শিক্ষকদেরকে এইভাবে ট্রেনিং করা উচিত, যে আপনার অবশ্যই আম, যারা মেকানিক্যাল আছেন বা যারা ইলেকট্রিক্যাল আছেন বা যারা কম্পিউটারে আছেন, তাদের অবশ্যই আপনাদের নিজেদের তৈরি করা মোবাইল ইউজ করতে হবে। বা আপনারা যারা ডক্টর আছেন, বা যারা আপনারা রোগী দেখেন, আপনাদেরকে অবশ্যই আপনি যে হসপিটালে রোগী দেখেন ওই হসপিটালে আপনার ফ্যামিলি ট্রিটমেন্ট করাইতে হবে। তাহলে তারা বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবে, আমি মনে করি। ধন্যবাদ ভাই। আমরা অনুষ্ঠানের সর্বশেষ, আমরা অনুষ্ঠান আজকে খুব বেশি লম্বা করব না, যেহেতু আমাদের নেটওয়ার্ক প্রবলেম। সর্বশেষ যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাবো সেটা হলো যে আহ, যে আসলে আপনি তাহলে এখন কি বলবেন যে একজন স্টুডেন্ট এখন কি করবে, ডিগ্রি নেবে নাকি স্কিল শিখবে? আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি প্রাধান্য বলে মনে হয়? আসলে এখানে একটা বিষয় দেখেন, আম, যদি আমি বলি একটা শিক্ষার্থী, আপনি বলছেন একটা শিক্ষার্থী স্কিল ডেভেলপ করবে না এডুকেশনের ভিতরে লুকায় থাকবে? দেখেন, স্কিলটা খুবই এমার্জেন্সি একটা জিনিস। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, বা আপনি যদি ভাবছেন কি করবেন, আপনি ফিউচার নিয়ে যদি আপনার চিন্তা থাকে, আপনি স্কিলের ভিতর পিছনে অবশ্যই ছুটবেন। যেমন আমাদের অনেক ছেলে পেলে অনার্স কমপ্লিট করে তারা একটা চাকরির পিছনে ছুটে, যে আমি একটা পার্ট টাইম জব করি, বা তারা যে কোনো একটা দক্ষতার পিছনে ছুটে। দেখেন, আমরা কিন্তু অনার্সে, আমি যখন প্রথম ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি অনার্সে, তখন থেকে আমি ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকি, এবং ফাইবারে আমি প্রোডাক্ট লিস্টিং এর কাজ আমি শুরু করি। আমার এক বন্ধু এবং আমরা কয়েকজন মিলে এই কাজটা করি। তো আমার মতে দক্ষ জনশক্তি এইটা আসলে গভর্নমেন্ট পরে চাপাই দেওয়ার কিছু না, যে আমার দক্ষতার জন্য আমি গভর্নমেন্ট যদি আমারে দেয় আমি নিব, না হলে নিব না। এটা সম্পূর্ণ নিজের বিষয়। আমি কিভাবে শিখবো, কার কাছ থেকে শিখবো, এবং আমি কিভাবে এটা শিখতে পারি। অনার্স করতেছি, তার মানে আমার কাছে 4টা বছর সময় আছে আমাকে তৈরি করার জন্য। সেখানে যদি আমি একটু সময় দিই, অবশ্যই আমি একজন দক্ষ জনশক্তি হিসেবে দেশের জন্য কাজ করতে পারি। আমাদের দেশে এই যে 26 লক্ষ বেকার বসে আছে, তারা কোনো চাকরি পাচ্ছে না, তারা হতাশ। অনেক ছেলেপেলে প্রতি বছর দেখেন হতাশার কারণে সুইসাইড করে। কিন্তু দেখেন, অন্যদিকে আমাদেরই পার্শ্ববর্তী দেশ ভারত, তারা প্রতি বছর বিলিয়ন ডলার আয় করতেছে। এর বেশি দেশ পাশেই তো আহ, আহ, শ্রীলঙ্কা, তারা প্রতি বছর বিলিয়ন ইনকাম করতেছে। আমাদের পাশে পাকিস্তান, তারা বিলিয়ন ইনকাম করছে। আমাদের দেশ কিন্তু ফাইবার এ সেকেন্ড। আপনি হয়তো জেনে খুশি হবেন, আমাদের দেশে এত পরিমাণে দক্ষ কর্মী আছে, আমাদের দেশ ফাইবারে সেকেন্ড হয়েছে, ইন্ডিয়া ফার্স্ট।
তো এই যে জায়গাটা, এটা কিন্তু ব্যক্তিগতভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু কেউ মানে জোর করে নাই। তবে আমার মতে সরকারের পৃষ্ঠপোষকতা করা উচিত, শিক্ষার্থীদের ডেভেলপ করার জন্য অবশ্যই পৃষ্ঠপোষকতা করা উচিত। আর অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের দরকার এসএসসি ইন্টার শেষ করার সাথে সাথে অনার্সে উঠে তার যে লক্ষ্য নির্ধারণ করে অনার্স ফার্স্ট ইয়ারেই সেটার দিকে ধাবিত হওয়া, তার স্কিল ডেভেলপ করা। 4 বছরের একটা স্কিল থাকলে ভাই সে ভাই যখন আমি অ্যাপ্লাই করবে আমি কোনো আমি জবের আমি জন্য। আমি আপনার পার্সোনালি একটা কোশ্চেন বলবো, সেটা হলো আপনি আসলে নিজেকে নিজে কি স্কিল ডেভেলপ করেছেন নাকি পড়াশোনার উপর ডিপেন্ডেন্ট ছিলেন? আপনি কি করতেন? আমি তো সেটা প্রথমেই বললাম যে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমি ফাইবারে কাজ শেখা শুরু করি এবং তখন থেকে আমি ইনকামটা শুরু করি। তো আমি তো শুধু আসলে পড়াশোনার ভিতরেই ছিলাম না, পাশাপাশি আমি একটা গেঞ্জির বিজনেসও করি, টি শার্টের একটা বিজনেস করি। এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত ছিলাম। আমি টিউশন করতাম। কারণ হচ্ছে আমার চিন্তাটা এমনই ছিল যে শুধুমাত্র এই পড়াশোনার পিছনে ছুটে কখনোই জীবনে কিছু করা যাবে না। আমাকে নিজেকে দক্ষ হইতে হবে, আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে এবং আমার এই সমাজকে ডেভেলপ করতে হবে, নিজে ডেভেলপ করতে হবে। আমি সেই চিন্তাধারা নিয়ে প্রথম থেকেই কার্যক্রম পরিচালনা করে গেছি। রাকিব ভাই, রাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আমাকে কি শোনা যায় হ্যাঁ ভাই? রাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আমি এতক্ষণ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম না ওকে আপনাকে। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে অনেক, এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে করতে না পারায় আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এবং লাইভে আজকে আমাদের বিষয় ছিল ডিগ্রি এবং স্কিল নিয়ে, এবং আমাদের একজন অতিথি সে প্রচন্ড অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেন না এবং অন্যজন খুবই জরুরি একটা কাজে গ্রামে যাওয়ার জন্য গিয়েছে, এই জন্য সেখানে নেটওয়ার্ক সমস্যার কারণে সে আমাদের ক্যামেরার সামনে আসতে পারেনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক শ্রোতা, 10 বছর পর ডিগ্রি না স্কিল কোনটা মানুষকে এগিয়ে রাখবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোনো দিন বা অন্য কোনো অনুষ্ঠানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে বাস্তবতা হলো শুধু ডিগ্রি দিয়ে আর হবে না, স্কিল ছাড়া টিকে থাকা কঠিন হবে। তাই স্মার্ট এডুকেশন এবং প্র্যাকটিক্যাল স্কিল হলো ফিউচার সাকসেস। আপনিও আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন। আমাদের লাইভের সাথে যুক্ত হতে হলে আমাদেরকে ইনবক্স করুন খুলনা24.com এ এবং আমাদের সাথেই থাকুন, লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।